শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জ্যামিতি অর্থ জানো? জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। অর্থাৎ কোনো একটা বস্তু কতটুকু জায়গা দখল করে আছে সেটা পরিমাপ করাটাই হচ্ছে জ্যামিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 100 নম্বর পৃষ্ঠা থেকে 105 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কিছু জ্যামিতির সমস্যা দেয়া আছে। তো এটা কিন্তু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় অবশ্যই থাকবে, ঠিক আছে? সেজন্য আমি খুব সহজেই এই ভিডিওতে তোমাদের পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের 100 নম্বর পৃষ্ঠার দিকে যদি তাকাও, তাহলে দেখো তোমরা হচ্ছে শুরুতেই তোমাদের বইয়ের এই যে ডান পাশটাতে দেখো একটা অনেকগুলো ডট 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 ঘোরা বাঁধা আছে, তাই না? তোমরা কি জানো এটা কি বলে? এটাকে বলা হয় ছক কাগজ। তো এই ছক কাগজে দেখো অনেকগুলো ছোট ছোট ঘর আছে, তাই না? যেগুলো দেখতে সব একই রকম, তাই না? এই যে ছকগুলো রয়েছে এই ছকগুলোতে দেখো তোমাদের এখানে টোটাল 6টা চিত্র দেয়া আছে, তাই না? প্রথমে দেখো দেয়া আছে কি একটা ছ, জ, তারপরে ঘ, এরপর উম, চ এবং গ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কি করা হয়েছে, পুরো এই চিত্র 6টাকে দুইটা দলে ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? ক দলকে দেওয়া হয়েছে দেখো গ, ঘ, উম এই তিনটা, আর খ দলকে দেওয়া হয়েছে চ, ছ, জ এই তিনটা, তাই না? তো আসলে এগুলো কি আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে দেখো যে প্রত্যেকটা চিত্রেরই কয়টা করে বাহু আছে, মানে কয়টা করে দাগ আছে দেখো। তোমরা যদি একটু গুণে দেখো যে যেমন ছয়ের দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? ছয়ের কয়টা বাহু আছে? চারটা বাহু আছে, তাই না? অনুরূপ ভাবে তোমরা যদি যে কোনোটারই গুণো, দেখো যদি আমি গুনি তাহলে এর একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এরও হচ্ছে চারটা বাহু আছে। আর তোমরা তো জানো, যেহেতু ক্লাস 3-4 তোমরা পড়ে আসছো, যে কোনো একটা ক্ষেত্রের বা কোনো একটা কিছুর যদি চারটা বাহু থাকে সেটাকে কি বলা হয়? চতুর্ভুজ, তাই না? তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ক গ্রুপকে দেওয়া হয়েছে তিনটা চতুর্ভুজ, আর খ গ্রুপকে দেওয়া হয়েছে আর তিনটা চতুর্ভুজ। তো দেখো দুইটার গ্রুপের চতুর্ভুজগুলোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, তাই না? এখন কি পার্থক্য আছে তোমরা খেয়াল করতে পারছো? শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানকার সবচেয়ে যে ছোট যে চিত্রটা রয়েছে, যেমন ঘ নাম্বার যে চিত্রটা রয়েছে, তাই না? এই ঘ নাম্বার চিত্রে দেখো এটার কয় ঘরে রয়েছে? এক ঘরে। এদিকেও দেখো এক ঘর, এদিকেও এক ঘর, এদিকেও এক ঘর, তাই না? তাহলে ক্ষয়ের সব দিকেই এক, তার মানে হচ্ছে ক্ষয়ের চারটা বাহুই কি সমান, তাই না? তাহলে চারটা বাহুই সমান। আবার আমরা যদি এদিকে না উম নাম্বারটা দেখি, উম নাম্বারে দেখো যে এর প্রতিটা ঘর, মানে প্রতিটা বাহু, সরি, প্রতিটা বাহু কয়টা ঘরে আছে? দুটো করে ঘরে রয়েছে, তাই না? এদিকে দুই ঘর, এদিকে দুই ঘর, এদিকে দুই ঘর, এদিকে দুই ঘর। তার মানে উম নাম্বারটারও কিন্তু হচ্ছে চারটা বাহুই সমান। কিন্তু উপরে প্রথমে যে ছবিটা রয়েছে, চিত্রটা রয়েছে, আমরা যদি এটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে 6-এর এদিকে আছে কয় ঘর? এক ঘর। বাট এইদিকে দেখো কয় ঘর আছে? এদিকে 6-এর কিন্তু 4 ঘর পর্যন্ত গেছে, তাই না? তার মানে 6-এর কিন্তু হচ্ছে দেখো এদিকে এক ঘর, এদিকে এক ঘর, কিন্তু এই নিচের দিকে আর উপর দিকে কয় ঘর করে আছে? 4 ঘর করে আছে, তাই না? চারটা করে ঘর করে আছে। তাহলে সহজ ভাষায় বললে আমরা বলতে পারি যে 6-এর বিপরীত বাহু দুইটা সমান, তাই না? এটার বিপরীত বাহু এটা সমান এবং নিচেরটার বিপরীত বাহু উপরেরটা সমান। আর আমরা যদি ঘ, উম এবং হচ্ছে গ যেটা রয়েছে এটারও যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো বাহুই সমান, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এইটা একটা খুব ভাইটাল বা খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এটা একটা। আর আমরা যদি এখানে আরেকটা বিষয় দেখি, এখানে দেখো প্রতিটা চিত্রের কি আছে? কোণ আছে, তাই না? দেখো জ নাম্বার চিত্রের দেখো এর কয়টা কোণ রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা কোণ, তাই না? তো প্রত্যেকেরই কিন্তু কয়টা করে কোণ রয়েছে? চারটা করে কোণ রয়েছে। এখন যেহেতু এটা একটা ছক কাগজে আঁকা, তাই না? ছক কাগজে যেহেতু আঁকা, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কোণই, প্রত্যেকটা চিত্রেরই দেখো প্রতিটা কোণই একদম খাড়া খাড়া হবে, তাই না? একটার সাথে আরেকটা একদম খাড়া খাড়া হবে। এইটাকে বলা হয় সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে? একটা বাহুর উপরে যখন আরেকটা বাহু এসে একদম খারাপ হয়ে পড়ে, তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় সমকোণ বা 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে যে 6টা ছবি আছে, 6টা ছবিরই আমরা দেখতে পাচ্ছি যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো একদম খাড়া খাড়া, তাই না? তাহলে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি যে এইখানে 6টা চিত্রেরই 6টা চিত্রেরই কোণগুলো কি সমকোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
দেখো নিচের দিকে যে ছক দুটো রয়েছে আমরা সেই ছক দুটো কিন্তু খুব সহজেই পূরণ করতে পারি, তাই না? কিভাবে? যে প্রথম যেটা রয়েছে যে বাহুগুলোর বৈশিষ্ট্য কি ছিল, তাই না? তাহলে ক দলের যে বাহু ছিল সেখানে বাহুর সংখ্যা কয়টি? বাহুর সংখ্যা যদি আমরা প্রতিটা চিত্রের কথা বলি তাহলে প্রতিটা চিত্রের জন্য বাহু ছিল 4টি করে। খ দলেরও কিন্তু একই রকম, যে প্রতিটি আহ, চিত্রের জন্যই বাহু ছিল 4টি করে। আর বাহুর যদি দৈর্ঘ্যের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক দলের যে বাহুগুলো ছিল সবগুলো বাহু কি সমান, তাই না? আর খ দলের সবগুলো বাহু কি অসমান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো কোণের বৈশিষ্ট্য যেটা ছিল, কোণের বৈশিষ্ট্যের জন্য ক দল যে কোণগুলো পেয়েছিল কোণের সংখ্যা, তারপর প্রতিটি চিত্রের জন্য ক দলেরও কোণ ছিল কয়টি করে? 4টি করে, তাই না? আর খ দলেরও দেখো প্রতিটি চিত্রের জন্যই কোণ ছিল কয়টি করে? 4টি করে। এখন কোণের যে পরিমাণ, তাহলে কোণের পরিমাণ আমরা হচ্ছে কি বলেছিলাম, এগুলো হচ্ছে একটার সাথে আর একটা যদি খারাপ ভাবে পড়েছে তো সেগুলোকে আমরা কি বলছিলাম? সমকোণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক দলের যে ছবিগুলো চিত্রগুলো ছিল সবগুলো চিত্রেরই কোণ হচ্ছে সমকোণ, এবং খ দলেরও সবার চিত্রগুলোই কেমন? সমকোণ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কিন্তু এইটা কিন্তু খুব সহজে এভাবে পূরণ করতে পারি। তাহলে সর্বশেষে যে মিল এবং অমিলের যে বিষয়গুলো রয়েছে, মিল এবং অমিলের বিষয়গুলো হচ্ছে মিলের বিষয়গুলো কি? বাহুর সংখ্যা, তাই না? বাহুর সংখ্যায় মিল রয়েছে। তারপর কোণের যে সংখ্যাগুলো রয়েছে কোণের সংখ্যায় মিল রয়েছে। কোণের পরিমাপে কিন্তু মিল রয়েছে। আর অমিল রয়েছে কিসে? অমিল রয়েছে বাহুর যে দৈর্ঘ্য সেখানে কিন্তু আমাদের অমিল রয়েছে, তাই না? তার মানে আমাদের মিল রয়েছে এখানে 3টা বিষয় আর অমিল রয়েছে একটা বিষয়। যদিও তোমাদের বইতে এখানে মিলের জন্য 2টা ঘর রাখা হয়েছে এবং অমিলের জন্য 2টা ঘর রাখা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মিল আছে কয়টি? 3টিতে, আর অমিল রয়েছে মাত্র 1টিতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো পরের পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় একদম শুরুতেই এখানে কিন্তু সংজ্ঞা দেয়া আছে, তাই না? এখানে দেখো শুরুতে যেটি বলেছে, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। আর যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে বলা হয় আয়ত। আর যে আয়তের, এটা কিন্তু আয়তের, চতুর্ভুজের না, যে আয়তের 4টি বাহুই সমান তাকে কি বলা হয়? বর্গ বলা হয়, তাই না? দেখো তোমাদের প্রথমে এখানে যে চিত্রটা রয়েছে সেটি হচ্ছে আয়ত, এবং পাশের যে চিত্রটি রয়েছে সেটি হচ্ছে বর্গ। আয়তের দেখো, আয়তের হচ্ছে বিপরীত বাহু দুটা সমান, কিন্তু কোণ সবার কি সমকোণ, তাই না? এবং আহ বর্গের বর্গের দেখো কোণগুলো তো সমকোণ আছে, আবার বাহু চারটা সমান, তাই না? তার মানে আমরা খুব সহজে যদি মনে রাখি, যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে বলছি আমরা আয়ত, আর যে আয়তের 4টি বাহুই সমান তাকে আমরা বলছি বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে তোমাদের সাথে এতক্ষণ যাবত যে আলোচনাগুলো করলাম সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 0%, বাট এটা বুঝতে হবে তোমাকে। এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। কোনগুলো আসবে দেখো, তোমাদের পাঠ্য বইতে এই যে বলা হয়েছে যে আয়ত বর্গগুলো অঙ্কন করি। তোমাদের এক্সামে এই আয়ত এবং বর্গ অঙ্কন আসবে। আয়তের হচ্ছে পরিমাপ দেওয়া থাকবে, আয়তের যে বাহুগুলো রয়েছে বাহুর পরিমাপ দেওয়া থাকবে, বর্গে বাহুর পরিমাপ দেওয়া থাকবে। তোমাদের সেই আয়ত এবং বর্গগুলো আঁকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে দেখো এখানে তোমাদের বইতে প্রথমে ক নাম্বার যেটি বলেছে যে আয়ত, আয়তের হচ্ছে ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতাও 3 সেন্টিমিটার, তাই না? আমরা যদি প্রথমে এটা আঁকতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে হচ্ছে এই যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাহু নিতে হবে, তাই না? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি আমরা বাহু নিব, যেটাকে আমরা বলছি ভূমি, ভূমি বরাবর নিব। নেয়ার পর আমরা কি করব? আমরা 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুই পাশে দুইটা বাহু খাড়াভাবে এঁকে দিব। এঁকে দেওয়ার পর এই যে যে দুই মাথা রয়েছে এই দুই মাথা হচ্ছে আমরা যোগ করে দিব, তাই না? যদি তোমাদের কাছে তোমাদের জ্যামিতি বক্সটা থাকে তাহলে বিষয়টা আসলে এতটাই সহজ। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্যামিতি বক্সে যে স্কেল আছে স্কেল দিয়ে তোমরা কিন্তু খুব সহজে এই 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহুটা আঁকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে খাড়া টানটা আছে না, এই খাড়া টানটা আঁকাটা কিন্তু একটু সমস্যা। খাড়া টানটা যদি হচ্ছে একদম খাড়া না হয়, অর্থাৎ সমকোণ যদি না হয়, তাহলে তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে সমকোণটা রয়েছে এই সমকোণ কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে আঁকা যায়।
কিন্তু তোমাদের বইতে দেখো আরো সহজ বুদ্ধি করে দেওয়া আছে। তোমাদের যে জ্যামিতি বক্সে দুইটা ত্রিভুজ রয়েছে, তাই না? একটা সমকোণী ত্রিভুজ আর একটা রয়েছে আহ বিষমবাহু ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ তোমরা যদি হচ্ছে পাশাপাশি এই ছবির মতো করে ফেলো, শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভূমি বরাবর তুমি যখন এই যে বিষমবাহু ত্রিভুজটা ফেলতেছ, ফেলার পর এর উপর যখন তুমি এই সমকোণী ত্রিভুজটা একদম খারাপ ভাবে এর সাথে ফেলবা, ফেলার পর তুমি টান দিলে এখানে দেখো, এখানে কি হবে, একদম সমকোণ উৎপন্ন হবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমি তোমাদের একদম টোটালি তোমাদের যে বাকি আরো দুটো প্রবলেম রয়েছে, মোট এই পৃষ্ঠায় তোমাদের 5টা প্রবলেম রয়েছে, আমি 5টা প্রবলেমেরই তোমাদের চিত্র একদম এঁকে দেখাচ্ছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের দুটি ত্রিভুজ। হ্যাঁ, এটি সমকোণী ত্রিভুজ আর এটি হচ্ছে সেই বিষমবাহু ত্রিভুজটি। আসলে এই মুহূর্তে আমার হাতে জ্যামিতি বক্স না থাকে আমি এটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আশা করছি তোমাদের কাছে জ্যামিতি বক্স আছে, তোমরা জ্যামিতি বক্সের মধ্যে এরকম ত্রিভুজ দুটি পাবে। তো প্রথমে যেটি রয়েছে তোমাদের ক নম্বরে আয়ত। আয়ত কত বলতেছে? ভূমি 5 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে ভূমি যেটা 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা এটা ফেললাম, ফেলার পর এটা হচ্ছে 0 আর এই যে এখানে হচ্ছে 5। হ্যাঁ, আমরা দেখো 5। তাহলে এটা কি করবো? আমরা যোগ করে দিব। আমি একটু কোণার থেকে যোগ করা একটু কঠিন, সেজন্য আমি একটু ভিতরে নিয়ে আসলাম আর কি। ভিতরে নিয়ে এসে এখন আমি এটা এভাবে যোগ করে দিলাম। ঠিক আছে, এভাবে আমি এটা যোগ করে দিলাম। তো দেখো আমার এটা কত হলো? 5 সেন্টিমিটার। এরপর বলছে উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে উচ্চতাটা আমরা হচ্ছে 3 সেন্টিমিটার নিব। তো আমরা এখানে যে লাইনটা রয়েছে এই লাইনের সাথে একদম মিলিয়ে নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি 3 সেন্টিমিটার নিচ্ছি। ঠিক আছে, এই 3 সেন্টিমিটার এই বরাবর আমরা হচ্ছে এখানে একটা টান দিয়ে দিব। টান দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে? একদম লম্ব হয়ে গেল, তাই না? আর এই পাশেও আমরা হচ্ছে 3 সেন্টিমিটার নিয়ে নিব। আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি, মিলিয়ে আমরা হচ্ছে যে 3 সেন্টিমিটার নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা হচ্ছে বাকি যে দুটো রয়েছে এই দুটো মাথা আমরা হচ্ছে যোগ করে দিব। এখন আমরা যদি মেপেও নেই, দেখো 1 থেকে 6, তার মানে 0 থেকে কত? 5, তাই না? এবার হচ্ছে আমরা এই দুটো যোগ করে দিব। যোগ করে দিলে তাহলে এখানে আমরা যেটা পেলাম সেই ক, খ, গ এবং ঘ, এই হচ্ছে নির্ণয় আয়তটি। তো তোমাদের এটা কিন্তু একটু লিখবা। হ্যাঁ, এভাবে যে ভূমি এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এরপর উচ্চতা 3 সেন্টিমিটার বলেছে, তাহলে 3 সেন্টিমিটার। আর এখানে নিচে লিখে দিবে যে চিত্র ক, খ, গ, ঘ একটি। এটা যদি আয়ত হয় তাহলে আয়ত, তারপর বর্গ হলে বর্গ, সামন্তরিক হলে সামন্তরিক, ট্রাপিজিয়াম হলে ট্রাপিজিয়াম। এভাবে তোমরা একটু নোট করে দিবে। এবং এখানে পুরো লেখাটা কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু তোমরা পেন্সিল দিয়ে বলবে। এখানে কি বলেছে? একটি বর্গ আঁকতে বলেছে, যে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে কি করবো? আমরা প্রথমে এইভাবে আগের মতো করে ভূমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, আমরা ভূমি নিয়ে নিলাম 4। এরপর হচ্ছে আমরা এখান থেকে একদম এটা সমান করে আবারও লম্ব টানবো, যেহেতু আমাদের জানি যে বর্গের হচ্ছে প্রত্যেকটা কোণই সমকোণ। তাহলে আমরা আবার এই যে টান দিলাম এখানে, এভাবে সরাসরি বর্গ হয়ে গেল। আবার এদিকেও হচ্ছে আমরা বর্গ আঁকবো, মানে এখানে সমকোণ আঁকবো। ঠিক আছে, তাহলে একদম এই যে এখান থেকে এটা আমাদের দেখো বর্গ হয়ে গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কি করবো? আমরা এই দুটো যোগ করে দিব। যোগ করে দিলে তাহলে এটাও কিন্তু হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল তোমাদের বর্গ, যেটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর তোমাদের বইয়ের নিচে, পাঠ্য বইয়ের পৃষ্ঠার নিচের দিকে দেখো একটি 1 নম্বর দেওয়া আছে যে আয়ত, ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার, উচ্চতা হলো কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমত কি করছি? আমরা প্রথমত এখানে 2 সেন্টিমিটার নিব। তাহলে এখানে হচ্ছে এখান থেকে এই দেখো এখানে 2 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক কাজ করবে, তোমরা এই সবসময় এই মোড়া থেকে নিলে, এই কোণা থেকে নিলে হচ্ছে একটু সমস্যা হয়। তো তোমরা চাইলে একটু ভিতর থেকে নিতে পারো, অর্থাৎ তোমরা চাইলে, যেহেতু 2 বলেছে তাহলে 1 থেকে 3, এটা কিন্তু 2, তাই না? তো একটু ভিতর থেকে নিলে তোমাদের জন্য যোগ করার সুবিধা হবে। ঠিক আছে, তারপর বলেছে উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হচ্ছে আমরা 4 সেন্টিমিটার নিব। কিভাবে? আমরা এই পাশ থেকেও
4 সেন্টিমিটার যেটা। শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো বাম হাত দিয়ে আঁকার কারণে এটা একটু বাঁকা হয়েছে, তো তোমরা পেন্সিল দিয়ে আঁকবে যেন একটু প্রয়োজনে তোমরা যেন মুছতে পারো, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল হচ্ছে তোমাদের এখানে যেটা বলেছে আয়ত, ভূমি 2 সেন্টিমিটার আর উচ্চতা 4 সেন্টিমিটার। এরপর তোমাদের 2 নম্বর একটা আয়ত রয়েছে, যার হচ্ছে ভূমি কত 6 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা ভূমিটা নিয়ে নিই আগে ফার্স্টে। তার মানে এটা দেখো ক, খ, গ, ঘ, তাই না? এটা হচ্ছে সেই নির্দিষ্ট আয়তক্ষেত্রটি। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ তোমাদের একটা কি বলেছে, বর্গ আঁকতে বলেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে দেখো তোমাদের এখানে যতগুলো চিত্র ছিল সবগুলো চিত্র আমরা পেয়ে গেলাম, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পৃষ্ঠায় এখানে আহ কি বলা আছে, সামান্তরিক ও ট্রাপিজিয়াম, তাই না? শুরুতে দেখো এখানে কি করা আছে, তিনটা চিত্র দেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা চিত্রকে দেখো এরা বিভিন্ন ভাবে ফেলে মোট এখানে 6 ধরনের চিত্র বা 6 ধরনের আকৃতি দেওয়ার চেষ্টা করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে যে চিত্রগুলো রয়েছে চিত্রগুলোর মধ্যে খেয়াল করো যে ক, গ এবং যে ছ, তাই না? এই তিনটা চিত্রে মাত্র এক জোড়া করে বাহু সমান্তরাল রয়েছে, আর বাকি খ, ঘ এবং ও এদের দেখো দুই জোড়া করে বাহু কিন্তু সমান্তরাল রয়েছে, তাই না? সমান্তরাল মানে হচ্ছে আমাদের দুই পাশে একই রকম দূরত্ব বজায় রেখে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সমান্তরাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখা তো শেষে একটা কোশ্চেন দেওয়া আছে যে এই 6টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত রয়েছে? যদি আয়ত থাকে তবে সেটি যে আয়ত তার কারণ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে চিত্রটি রয়েছে এই চিত্রের মধ্যে দেখো এই অংশটুকু কিন্তু একটা আয়ত, তাই না? কারণ হচ্ছে এর বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি সমকোণ। তাহলে ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি যে ঘ নাম্বার যে চিত্রটা রয়েছে এই চিত্রের কোণগুলো হচ্ছে সমকোণ এবং এদের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল। সেজন্য আহ ঘ নাম্বার চিত্রটি হচ্ছে একটি আয়ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এতক্ষণ যাবত ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের আমি এতক্ষণ যাবত যা বললাম তোমাদের পাঠ্য বইয়ের কিন্তু 103 নম্বর পৃষ্ঠায় এই জিনিসগুলোই দেখো এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট যেগুলো সেগুলো কিন্তু সুন্দর আলাদা করে দেওয়া হয়েছে, ক, গ এবং চ নাম্বার যেটা সেটা। আর যেগুলো হচ্ছে দুই জোড়া বাহু সমান্তরাল সেগুলো তো কিন্তু দেওয়া আছে দেখো যে খ, ঘ এবং উ, এই তিনটা বাহু কিন্তু হচ্ছে দুই জোড়া করে বাহু সমান্তরাল। আমি যেরকম বলেছিলাম দেখো ওরকম ভাবে কিন্তু একদম সুন্দর করে দিয়ে দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে দেখো তোমাদের পাঠ্য বইয়ের নিচের দিকে সংজ্ঞা দেওয়া আছে, তাই না? যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে তাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। আবারও বলছি দেখো, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে তাকে বলা হয় ট্রাপিজিয়াম, আর যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে তাদেরকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই সামান্তরিকের সাথে আয়তের মিল পাই, তাই না? আয়তেরও কিন্তু হচ্ছে বিপরীত বাহু দুটো সমান, সামান্তরিকেরও বিপরীত বাহু সমান, কিন্তু আয়তের কিন্তু কোণগুলো কি সমকোণ, তাই না? কোণগুলো হচ্ছে সমকোণ, কিন্তু সামান্তরিকের কোণগুলো কিন্তু সমকোণ নয়, কি আছে একটু বাঁকানো আছে। দেখো এখানে আমাদের যে চিত্রগুলো রয়েছে প্রত্যেকটারই বিপরীত বাহুগুলো দেখো সমান, কিন্তু কোণ কিন্তু একটারও সমকোণ নেই, তাই না? তার মানে এগুলো হচ্ছে সবই সামান্তরিক, কোনটি আয়ত নয়। তাহলে আয়ত এবং হচ্ছে সামান্তরিকের মধ্যে যদি আমরা মিল খুঁজি তাহলে মানে হচ্ছে আয়তের কোণ সমকোণ আর সামান্তরিকের কোণ
সমকোণ নয়। আর ট্রাপিজিয়ামের কি, ট্রাপিজিয়ামের মাত্র এক জোড়া কি থাকে, সমান্তরাল বাহু থাকে, সেটাকে আমরা কি বলছি, ট্রাপিজিয়াম। শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো কত সুন্দর করে এখানে ট্রাপিজিয়ামের একটা ছবি দেওয়া আছে, তাই না, পাহাড়ের মতো দেখতে। আর এই পাশে এটা দেখো রাবারের মতো, তাই না, অনেক সময় রাবারের মতো দেখা যায়, এরকম বাঁকানো বাঁকানো রাবার কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে দেখো সামান্তরিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে দেখো আরো কিছু চিত্র দেওয়া আছে, তাই না, চিত্র দিয়ে বলা আছে যে এর মধ্যে কোনটা হচ্ছে ট্রাপিজিয়াম আর কোনটা সামান্তরিক এবং কেন। তার মানে আমরা কেন উত্তর কিন্তু একই রকম ভাবে দিব যে কোনো কিছুর, যে এটা যদি ট্রাপিজিয়াম হয় তার মানে এর কি আছে, এক জোড়া সমান্তরাল বাহু আছে, সেজন্য এটি হচ্ছে ট্রাপিজিয়াম। আর যদি হচ্ছে দেখি যে আমাদের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোণ সমকোণ নয়, তাহলে সেটা হচ্ছে সামান্তরিক। মানে সবগুলোর অ্যান্সার একই। আমরা এখানে যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলোর দিকে যদি তাকাই, তাহলে ক নাম্বার যে চিত্রটা রয়েছে, দেখো ক নাম্বার চিত্রের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল, তাই না, মানে এর হচ্ছে দুই জোড়া সমান্তরাল বাহু রয়েছে, সেজন্য এটি কি, এটি হচ্ছে সামান্তরিক। এরপর শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার যে চিত্রটি রয়েছে, এই খ নাম্বার চিত্রের দেখো এক জোড়াও কিন্তু সমান্তরাল বাহু নেই, সেজন্য এটি ট্রাপিজিয়াম কিংবা সামান্তরিক কোনটি হবে না। এরপর শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর যে চিত্রটি রয়েছে, দেখো এই গ নম্বর চিত্রের উপরের এবং হচ্ছে নিচের যে বাহু, এই বাহু দুটো কি সমান্তরাল, সেজন্য এটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঘ নম্বরটার দিকে যদি তাকাই, এই ঘ নম্বরে দেখতে পাচ্ছি আমরা এই দুই পাশের বাহু দুটো কি সমান্তরাল, তাই না, সেজন্য এটি কি একটি ট্রাপিজিয়াম। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো উম নম্বর যেটি রয়েছে, উম নম্বর আমরা দেখতে পাচ্ছি যে এর এই যে এই দুটি বাহু কিন্তু বিপরীত বাহুগুলো কি সমান্তরাল, তাই না, মানে এর হচ্ছে দুই জোড়া সমান্তরাল বাহু রয়েছে, সেজন্য এটি কি, এটি হচ্ছে সামান্তরিক। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো দেখতে পাচ্ছি যে এর এই যে এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, তাই না, বিপরীত পাশে যে দণ্ডায়মান যে বাহু দুটো রয়েছে সে দুটো সমান্তরাল, সেজন্য এটি কি হবে, এটি হচ্ছে ট্রাপিজিয়াম হবে। এর কিন্তু উপরে এবং নিচের বাহুটা সমান্তরাল নয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 103 নম্বর পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো পাঠ্য বইয়ের 104 নম্বর পৃষ্ঠা শুরুতে যেটি বলেছে যে সামান্তরিকের ছবি দিয়ে বলেছে যে এখানে আমরা আর কোনো মিল খুঁজে পাচ্ছি কিনা, তাই না, সামান্তরিকের মিল খুঁজে পাই কিনা। তাহলে সামান্তরিকে কয়টা জিনিস রয়েছে, সামান্তরিকে রয়েছে চারটা বাহু, চারটা কোণ, তাই না, দুটো জিনিস চারটা করে রয়েছে, তাই না। তাহলে আমরা মিল কি খুঁজে পাচ্ছি, দেখো যে সামান্তরিকের বিপরীত বাহু দুটো কি সমান এবং সমান্তরাল। আবার যদি কোণের দিকে তাকাই, যে এর দেখো এই কোণ এবং এই কোণ, এই কোণ আর এই কোণ কিন্তু হচ্ছে সমান, আর এই কোণ আর এই কোণও কি সমান, তাই না। তার মানে সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়, আবার বাহুগুলো কি হয়, সমান হয়। তার মানে এক নম্বর আমরা যেটা রয়েছে সেটা আমরা কি লিখতে পারি, যে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, পরস্পর বিপরীত কোণও কি হবে, সমান হবে, তাই না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো হলুদ এই বক্সের মধ্যে সব লিখে দিয়েছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমরা এখানে দেখো তোমাদের কিছু কাজ রয়েছে, তাই না, শূন্যস্থান পূরণ হয়েছে। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার লেকচারগুলো বুঝে থাকো, এতক্ষণ যাবত আমার কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই পারবা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, তাই না, দেখো তো ক খ গ ঘ একটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্রটা দেখে কিন্তু তোমাদের এখন বোঝা উচিত যে এটা আসলে কিসের চিত্র, তাই না, বলো তো আমার আগে তোমরা বলে ফেলো যে এটা আসলে কিসের চিত্র। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক খ এবং হচ্ছে গ ঘ এই বাহু দুটো কি পরস্পর সমান্তরাল, আবার খ গ এবং হচ্ছে ক ঘ এই বাহু দুটো কি পরস্পর সমান্তরাল। কিন্তু আমরা এখানে যে কোণের মানটা রয়েছে, দেখো এই কোণের মানটা কত দেওয়া আছে, 80 ডিগ্রি, তাই না। এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি হয়, বাট এখানে কত দেওয়া আছে, মাত্র 80 ডিগ্রি দেওয়া আছে। তার মানে এটা কিন্তু সমকোণ হতে হতে হয়নি, তাই না, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে এই চিত্র এখানে যেটা দেওয়া আছে ক খ গ ঘ, এটা হচ্ছে একটা সামান্তরিকের চিত্র। তাহলে এই সামান্তরিকের আমাদের দেখো প্রথমে এক নাম্বার যেটা বলেছে যে ক ঘ সমান সমান কত সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো ক ঘ তো হচ্ছে খ গ এর সমান, তাই না। তো খ গ যদি হচ্ছে 2 সেন্টিমিটার হয়, তাহলে অবশ্যই ক ঘ কি হবে, 2 সেন্টিমিটার হবে। তাহলে আমরা কিন্তু এই সহজেই লিখতে পারবো, এখানে খুব সহজেই লিখতে পারি
যে ক ঘ সমান সমান কত 2 সেন্টিমিটার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরপর দেখো তোমাদের 2 নম্বর যেটি বলেছে যে গ ঘ সমান সমান ড্যাশ সেন্টিমিটার। তো গ ঘ এটা কি হবে? এটা হচ্ছে ক খ এর সমান হবে, তাই না? ক খ এর যদি সমান হয় তাহলে ক খ যদি হচ্ছে 4 সেন্টিমিটার হয়, তাহলে গ ঘ কত হবে? 4 সেন্টিমিটারই হবে। তাহলে আমরা হচ্ছে 2 নম্বরে লিখে ফেলবো কি যে গ ঘ সমান সমান 4 সেন্টিমিটার। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো কি বলেছে যে ঘ কোণের মান বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘ কোণ যেটা, ঘ কোণের বিপরীত কোণ কোনটা? খ কোণ। তাহলে খ কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে ঘ কোণ কত হবে? 80 ডিগ্রি হবে, তাই না? এটাও কিন্তু দেখো কতটা সহজ। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক কোণের মান বের করতে বলেছে, তাই না? তো এটা কিন্তু আরো সহজ। যে শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা জানো যে চতুর্ভুজের চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, তাই না? চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এর মধ্যে আমার যদি হচ্ছে দুইটা কোণ 80 80 করে হয়, তাই না? বিপরীত কোণ যদি সমান তাহলে এটা 80 হলে আমার ঘ কোণ 80 হবে। তাহলে 80 আর 80 যোগ করলে কত হয়? 160। তাহলে 360 থেকে আমি যদি হচ্ছে এই দুটো কোণ বাদ দেই, 160 যদি আমি বাদ দেই তাহলে কত হচ্ছে? 200 ডিগ্রি, তাই না? তো 200 ডিগ্রিটা হচ্ছে এই ক এবং গ কোণের সমান। এই কোণ দুটো যেহেতু সমান, ক এবং গ এই দুটো যেহেতু সমান কোণ, তার মানে আমি কি করব? 200 কে 2 দিয়ে ভাগ করে দিব, যেহেতু দুজনই সমান। তাহলে 200 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 100 হচ্ছে, তাই না? তাহলে কতটা সহজ। তাহলে আমি লিখতে পারি যে ক কোণের মান কত? 100 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটু সহজ করে দিচ্ছি বিষয়টা। তোমরা যদি একটু যখন উপর ক্লাসে উঠবে আর কি, যে এখানে তোমাদের দেখো যে খ গ যেটি রয়েছে, এই খ গ কে যদি হচ্ছে তোমরা এদিকে একটু টেনে নিয়ে আসো, এদিকে যদি টেনে নিয়ে আসো তাহলে কি হবে? পুরোটুকু হচ্ছে এক সমকোণ হবে, তাই না? এক সমকোণ সমান সমান কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কি হবে? এই কোণের মান দেখো 100 ডিগ্রি, তাই না? আর এই কোণ আর এই কোণ কিন্তু হচ্ছে অনুরূপ কোণ, তাই না? এই অনুরূপ কোণ হওয়ার কারণে এই কোণ আর এই কোণের মান কি হবে? সমান হবে। তার মানে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাও 100 ডিগ্রি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইভাবে মনে রাখতে পারো, এটাও খুব সহজ। তোমরা আরেকটু সহজভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে সামান্তরিকের এই দুটো কোণের পরিমাণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তার মধ্যে আমি হচ্ছে 180 থেকে 80 বাদ দিব, কত হবে? 100 হবে, তাই না? তাহলে এভাবে কিন্তু তোমরা খুব সহজে এটার মানটা বের করতে পারো। আমি কিন্তু তোমাদের মোট কয়টা নিয়ম দেখালাম? 3টা নিয়ম দেখালাম, যে কোনো একটা মনে রাখলে চলবে। শিক্ষার্থী বন্ধুরা এবার রয়েছে একদম তোমাদের শেষ চিত্রটি, এইটা দিয়ে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস শেষ হয়ে যাবে। এখানে দেখো যে চিত্রটি রয়েছে ও চ ছ জ, তাই না? ও চ ছ জ। এখানে কি রয়েছে? একটা চিত্র রয়েছে। তাহলে তোমরা অবশ্যই আমার আগে ধরে ফেলেছি এটা কিসের চিত্র? এটি হচ্ছে একটি সামান্তরিকের চিত্র, তাই না? কারণ এদের কি আছে? বিপরীত বাহুগুলো সমান্তরাল রয়েছে কিন্তু কোণ সমকোণ নেই। কারণ এখানে দেখা যাচ্ছে কত? 140 ডিগ্রি, তাই না? এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের 5 নম্বরে কি বলেছে যে উ জ, তাই না? এই উ জ এর মান কত? তাহলে উ জটা কি হবে? উ জটা হচ্ছে চ ছ এর সমান। তাহলে চ ছ যদি হচ্ছে 3 সেন্টিমিটার হয়, উ জ কত হবে? 3 সেন্টিমিটারই হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর যেটি বলেছে দেখো যে উ চ, উ চ তার মানে হচ্ছে এটা, তাই না? এটার মান কত বলেছে? তাহলে এটা হচ্ছে কি হবে? উ চটা 6 জ এর যেহেতু সমান, তার মানে এটা কত হবে? এটাও 2 সেন্টিমিটারই হবে। যেহেতু আমার 6 জ 2 সেন্টিমিটার, তাহলে আমার উ চটাও কত হবে? 2 সেন্টিমিটারই হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে যেটি বলেছে যে জ কোণ, তাই না? এই জ কোণের মানটা বের করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জ কোণটা হচ্ছে কি চ কোণের বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ হওয়ার কারণে কি হচ্ছে? এই চ আর এই জ কোণ হচ্ছে সমান হবে। সেজন্য কি হবে? যে এই জ কোণের মান 140 ডিগ্রি হবে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা ছ কোণের মান বের করতে বলেছে। তাহলে এটা কিন্তু আমি তোমাদের অলরেডি 4 নম্বরে শিখিয়ে ফেলেছি, তাই না? তোমরা কি করবে? তোমরা হচ্ছে এখানকার যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এখানকার যে কোনো মানে পরস্পর কাছাকাছি যে দুটো কোণ আছে, কাছাকাছি দুইটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই।
তাহলে আমাদের চ এবং ছ এই দুটো কোণের মান কত? 180 ডিগ্রি। 180 থেকে আমি 40 বাদ দিয়ে দিব, তাহলে কত হবে? 40 ডিগ্রি ছ কোণের মান। আর তুমি যদি বড় করে করতে চাও তাহলে চার কোণের সমষ্টি কত? 360। আমার চ এবং জ 140 ডিগ্রি করে কত? 280। তাহলে 280 360 থেকে যদি আমি 280 বাদ দিই তাহলে কত থাকছে? 80 থাকছে, তাই না? তাহলে 80 হচ্ছে কত, কোন কোন কোণ হবে? ও এবং ছ, এই দুই কোণের পরিমাণ হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে 80 ডিগ্রিকে যখন 2 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে প্রত্যেকে কত হবে? ও এবং ছ প্রত্যেকেই 40 ডিগ্রি করে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানকার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যাবত তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে।